যারা আন্দোলন করেছে তাদের সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করতে চায় বিএনপি। বিকেলে রাজধানীর বিআইসিসিতে শ্বেতপত্র প্রণয়ন কমিটি আয়োজিত সেমিনারে একথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া নির্বাচনের ঘোষণা তাড়াতাড়ি হওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি। বলেন, জনগণের ভোটের মাধ্যমে সাধারণ মানুষের কাছে যাওয়া সম্ভব হবে। যে মানুষ একটা পরিবর্তন চায়, সেই পরিবর্তনটাতে তারা বাংলাদেশকে একটা সত্যিকার একটা সুখী, একটা সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে দেখতে চায়, তাদের জীবন মানকে উন্নত করতে চায়। আমরা এটা বলেছি যে রাজনৈতিক স্ট্রাকচারের পরিবর্তন ছাড়া এই যে চাওয়াটা, প্রত্যাশা পূরণ করা বেশ কঠিন। সেই জন্যই আমরা রাজনৈতিক স্ট্রাকচারের কিছু পরিবর্তনের কথা বলেছি। আমরা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর শাহবাগে শহীদ আবু সাইদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে জিয়াউর রহমান ফাউন্ডেশনের আলোচনা সভায় বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। মানুষের মধ্যে ধরে রাখতে পেরেছি। যদি বল এরপরে যদি আমরা দেখি একজন স্টেটসম্যান হিসাবে, একজন স্টেটসম্যানের কাজ কি? একজন স্টেটসম্যানের কাজ হচ্ছে দেশের মানুষকে সঠিকভাবে পরিচালনা করা, দেশকে সঠিকভাবে পরিচালনা করা। একজন স্টেটসম্যানের কাজ হচ্ছে দেশের মানুষের সমস্যার সমাধানগুলো করা। আমরা যদি দেখি এখানে আজকের প্রধান আলোচক নজরুল ইসলাম খান সাহেব, উনি ওনার বক্তব্যে বলেছেন ওনার যেহেতু সরাসরি কাজ করার সুযোগ হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সাথে, ওনার সেই এক্সপিরিয়েন্স থেকে উনি কতগুলো কথা বলেছেন। কাজে আমরা যদি দেখি, যেমন আজকে আমরা আলাপ করছি, প্রায় আমরা বলে থাকি দুটো বিষয় নিয়ে। বাংলাদেশের যে বৈদেশিক মুদ্রার যে সোর্স, একটি হচ্ছে গার্মেন্টস শিল্প, আরেকটি হচ্ছে প্রবাসীদের রেমিটেন্স। এই দুটোতে জিয়া রহমান সাহেবের অবদান আছে। এই দুটোকে বাস্তবায়নের জন্য উনি উদ্যোগ নিয়েছিলেন এবং আলহামদুলিল্লাহ সফল হয়েছিলেন। এরপরে অনেকগুলো বছর গিয়েছে, কিন্তু আমরা এখন পর্যন্ত সেভাবে বড় কোনো সেক্টর বের করতে সক্ষম হইনি যা আমাদেরকে বৈদেশিক মুদ্রায় সাহায্য করবে। কাজে স্টেটসম্যান হিসাবে উনি দেশের বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন। উনি স্টেটসম্যান হিসেবে সমস্যার সমাধান করেছিলেন দেশের বৈদেশিক মুদ্রা। উনি স্টেটসম্যান হিসেবে সমস্যার সমাধান করেছিলেন বহু মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন দেশে এবং বিদেশে। এবং শুধু তাই নয়, প্রবাসীদের মাধ্যমে এবং একই সাথে গার্মেন্টস এর যে আজকে যে প্রসার, এর মাধ্যমে আমরা আমাদের দেশকেও বিশ্ব দরবারেও কিন্তু তুলে ধরতে পেরেছি প্রবাসীদের মাধ্যমে। এবং এই গার্মেন্ট শিল্পের মাধ্যমে বহু পৃথিবীর বিলিয়ন্স অফ মানুষ কিন্তু একটি বড় অংশ বাংলাদেশের সাথে পরিচিত আছে। প্রিয় সহকর্মীবৃন্দ, একজন স্টেটসম্যান হিসেবে যদি আমরা অন্যদিকেও দেখি, তাহলে আমরা এখানে উজ্জ্বল সাহেব বলেছেন কিভাবে উনি দেশের শিল্প সংস্কৃতিতে অবদান রেখেছেন। আমরা যদি স্পোর্টসের ক্ষেত্রেও দেখি, সেখানেও তার অবদান আছে। কাজেই আমরা স্টেটসম্যান হিসেবেও যদি ওনাকে বিবেচনা করি, সার্কের কথা এসেছে, সার্ককে বাস্তবায়ন করার মাধ্যমে উনি কিভাবে বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরতে সক্ষম হয়েছিলেন। এইভাবে যদি আমরা অনেকগুলো দেখি, এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করেছেন একজন বক্তা ছিলেন। উনি ওনার বক্তব্যে তুলে ধরেছেন যে কিভাবে স্টেটসম্যান হিসেবে উনি বিশ্ব দরবারে বাংলাদেশকে তুলে ধরেছিলেন। কাজেই প্রিয় সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমরা একজন রাজনীতিবিদ, একজন সৈনিক, একজন স্টেটসম্যান যেভাবেই দেখি না কেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে, বলা যায় প্রায় সকল ক্ষেত্রেই উনি সফল হয়েছিলেন। এখানে ফাহাম ওনার বক্তব্যে একটি কথা বলেছিলেন যে সাধারণত ওই পরিবেশে একজন মানুষ যে ভুলগুলো করতে পারেন, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সেই ভুলগুলো করেন নাই। আমরা ওনার সৈনিক হিসাবে, ওনার সৈনিক জীবন থেকে, ওনার রাজনীতিবিদ জীবন থেকে, ওনার স্টেটসম্যানের জীবন থেকে আগামী দিনের ভবিষ্যৎ নেতৃবৃন্দ যারা আসবে বাংলাদেশে, ভবিষ্যৎ সৈনিক যারা আসবেন বাংলাদেশে, ভবিষ্যৎ রাজনীতিবিদ যারা দেশকে পরিচালনা করবেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি প্রত্যেকের জন্য অনেকগুলো অনুকরণীয় হোক অথবা অনেকগুলো এক্সাম্পল হোক, অনেকগুলো বিষয় উদাহরণস্বরূপ হোক, ওনার কাছ থেকে আমরা নিতে পারবো, যা এই দেশকে, এই দেশের মানুষকে একটি উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে যেতে
সক্ষম হবে বলে ওনার সন্তান হিসেবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। পরিশেষে আমি আবারও জিয়া রহমান ফাউন্ডেশনের আয়োজক বৃন্দকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং বিশেষ করে আমি আলোচক বৃন্দ যারা আজকে অত্যন্ত মূল্যবান আলোচনা করেছেন। অনেক দিন পর অনেক সুন্দরভাবে আমরা জিয়া রহমানকে তুলে ধরতে পেরেছি জাতির সামনে, দেশের মানুষের সামনে। সেই আলোচক বৃন্দ যারা এই কাজটি করেছেন তাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার সাথে ছিলেন ডাক্তার জুবাইদা রহমান, যিনি জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট। চলে যাচ্ছি পরের খবরটিতে। উচ্চ মূল্যস্ফীতির এই সময়েও অর্থনৈতিক সংস্কারে সরকারের মনোযোগ নেই বলে মন্তব্য করেছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য। উল্টো অবিবেচকভাবে শতাধিক পণ্যে ভ্যাট বাড়ানো হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। আগারগাঁওয়ে বিআইসিসি মিলনায়তনে আয়োজিত সিম্পোজিয়ামে উঠে আসা অর্থনীতি স্থিতিশীল করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ। আওয়ামী লীগ আমলের অনিয়ম, দুর্নীতি ও লুটপাটে ধুঁকছে দেশের অর্থনীতি। নির্দিষ্ট ব্যক্তিকে কর সুবিধা দেওয়ার পাশাপাশি পাচার হয়েছে বিপুল অর্থ। এমন পরিস্থিতিতে অর্থনৈতিক শ্বেতপত্র কমিটির সুপারিশ বাস্তবায়নের অগ্রগতি ও অর্থনৈতিক পরিস্থিতি মোকাবেলায় কর্মপদ্ধতি নির্ধারণ নিয়ে বিআইসিসির মিলনায়তনে শনিবার আয়োজন করা হয় সিম্পোজিয়াম। অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের অর্থনীতি এখনও স্থিতিশীল হয়নি। উচ্চ মূল্যস্ফীতির কষ্টে সাধারণ মানুষ। জ্বালানি খাতে বিগত সরকারের লুটপাটের প্রভাব এখনও আছে। 15 বছরে লুটপাট হওয়া টাকা উদ্ধারে সরকার কার্যকর পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেন বক্তারা। বর্তমান ট্যাক্সেশন সিস্টেমের মধ্যে যেভাবে প্রবেশ করছে, আমি বিশ্বাস করি যে বাংলাদেশে আছে খুবই ধনী এবং খুবই দরিদ্র। এর মাঝখানে যে একটা যে মিডল ইনকাম ফ্যামিলিজগুলো থাকার কথা, সেই ফ্যামিলিজগুলো কিন্তু খুব একটা ওয়েল এস্টাবলিশ না। ব্যবসা বাণিজ্যের কঠিন সময় যাচ্ছে জানিয়ে পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান জানান ব্যবসায়ীরা। দেশের অর্থনীতি নাজুক পরিস্থিতিতে রয়েছে। এই অবস্থা চলতে থাকলে বিনিয়োগ অন্য দেশে চলে যাবে। অনেক বছর ধরে বাংলাদেশে ব্যবসা করি, এমন টানাপোড়েন আমার পুরো ব্যবসায়িক সময় জুড়ে দেখিনি। ভ্যাট বাড়ানোর সমালোচনা করেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান। অর্থনৈতিক সংকট সমাধানে সংস্কারে জোর দিতে আহ্বান জানান সরকারের প্রতি। যেখানে উচ্চ মূল্যস্ফীতিতে মানব জীবনে এইরকম কষ্টের ভিতরে আছে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত, এবং যেখানে পুষ্টিহীনতা এবং অন্যান্য ক্ষুধা বৃদ্ধি পাচ্ছে, সেই রকম একটি সময় আমরা এটা দেখছি না। সমাজে তৈরি হওয়া অর্থনৈতিক বৈষম্য দূর করার উপর জোর দেন বাণিজ্য উপদেষ্টা। কাস্টম ডিউটি ফাঁকি দিই, এটা অ্যাকিউমুলেট করলে তো কখনোই ডাইরেক্ট ট্যাক্স জেনারেটই করে না। আমার ধারণা এনফোর্সমেন্টটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। টিসিবির পণ্যের দাম কিছুটা বাড়িয়ে সুবিধাভোগীদের সংখ্যা বাড়ানো যায় কিনা তা নিয়ে ভাবতে হবে বলে জানান বাণিজ্য উপদেষ্টা। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অর্থনৈতিক অস্থিতিশীলতার মধ্যে ভ্যাট বৃদ্ধি জনজীবনে নেতিবাচক প্রভাব ফেলবে, তাই সেটি প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব। এটি মুদ্রাস্ফীতি ও বাজারের সমন্বয়হীনতার প্রমাণ বলেও মনে করেন তিনি। সকালে গুলশানে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মির্জা ফখরুল। অর্থবছরের মাঝপথে শতাধিক পণ্য সেবায় ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার। 9 জানুয়ারি জারি হয়েছে এ সংক্রান্ত দুটি অধ্যাদেশ। এ নিয়ে প্রতিক্রিয়া জানাতে বিএনপির গুলশান অফিসে সংবাদ সম্মেলনে আসেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় ভ্যাট বৃদ্ধির সমালোচনা করে তা প্রত্যাহারের আহ্বানও জানান তিনি। মানুষের বাজার থেকে নিত্য পণ্য সেবা কেনার সামর্থ্য কমেছে। এই অদক্ষতা ও সমন্বয়হীনতার মাসুল দিতে হচ্ছে সাধারণ জনগণ। আমরা মনে করি সাধারণ জনগণের উপরে কর এবং ভ্যাট তথা পরোক্ষ কর আরোপের মতো এই অপরিণামদর্শী সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করার আমরা আহ্বান জানাচ্ছি। বাজেট ঘাটতি মেটাতে আইএমএফের পরামর্শে এই ভ্যাট বৃদ্ধি উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকারের দুর্নীতি লুটপাট দেশ ধ্বংস করেছে। এ বাস্তবতায় অর্থনীতি গতিশীল করাই বড় চ্যালেঞ্জ। বর্তমানে ভ্যাট ও রাজস্ব প্রশাসনে পতিত সরকার দোষরা এখনো বহাল তবিয়তে অবস্থান করছে। ফলে পূর্বের মতো এই খাতের চলমান অব্যবস্থাপনা, অস্বচ্ছতা ও দুর্নীতির কারণে রাজস্ব প্রশাসন তার কাঙ্ক্ষিত রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জনে
ব্যর্থ হচ্ছে। তবে বিদ্যমান চ্যালেঞ্জগুলো মোকাবেলা না করে অন্তর্বর্তী সরকার উল্টো ভ্যাট বাড়াচ্ছে মন্তব্য করে এর মাসুল জনগণকে গুনতে হবে বলেও জানান বিএনপি মহাসচিব। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ওষুধের ওপর কর কমানোর সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। দুপুরে সিলেট ওসমানী মেডিকেল কলেজের শিক্ষকদের সাথে মত বিনিময় শেষে তিনি কথা জানান সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে জনবল সংকট নিরসনে কাজ চলছে, স্বাস্থ্য খাতে অনেকগুলো সংস্কার প্রয়োজন মন্তব্য করে উপদেষ্টা আরও বলেন সংস্কার কমিটির প্রতিবেদন পেলে সেসব সংস্কার করা হবে। অন্তর্বর্তী সরকারের মেয়াদে সবগুলো সংস্কার সম্ভব হবে না বলেও মন্তব্য করেন তিনি। পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে তারা বাকি সংস্কার কাজ শেষ করবে বলেও আশাবাদ জানান নূরজাহান বেগম। খুব যৎসামান্য বলা হয়েছিল, কিন্তু ওইটা উজ্জ্বল করা হবে আমার বিশ্বাস, কারণ আমরা ক্যাবিনেটে সেটা নিয়ে আলাপ করেছি। আন্দোলনের সময় গুলিবিদ্ধ রিকশা চালককে চিকিৎসায় অবহেলার অভিযোগে রামপুরার ডেল্টা হেলথ কেয়ার হাসপাতালের 5 জনকে কারাগারে পাঠানো হয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি গুলিতে আগেই মৃত্যু হয়েছিল ইসমাইলের। তাকে হাসপাতালে ঢোকানোর চেষ্টা করে ব্যর্থ হন কর্মীরা। পুলিশ বলছে তদন্তের পরেই মূল রহস্য জানা যাবে। অভ্যুত্থানের প্রায় 6 মাস পর ডেল্টা হেলথ কেয়ার হাসপাতালের সামনে ইসমাইলের পড়ে থাকার ছবি ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। এ ঘটনায় গ্রেপ্তার এক চিকিৎসক, 2 নার্স এবং 2 নিরাপত্তা কর্মীকে শনিবার কারাগারে পাঠায় আদালত। তবে হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসায় অবহেলার অভিযোগ ভিত্তিহীন বলছে। তাদের দাবি সেদিন ইসমাইল পড়েছিলেন ফুটপাতে, তাকে হাসপাতালের ভেতরে আনার চেষ্টা হয়েছিল, কিন্তু সে সময় আবারও গুলি হয়। এতে আতঙ্কিত হয়ে পড়েন কর্মীরা। সিঁড়িতেই পড়ে থাকেন ইসমাইল। ভাইরাল ছবিটি এ ঘটনার কিছুক্ষণ পরের। গুলিটা লেগে ওই লোকটা এখানেই পড়ে গেছে, ইনস্ট্যান্ট পড়ে গেছে, মাথার অর্ধেক খুলে একদম উড়েই গেছে। পুলিশ বন্দুক তাক করে এখানে দাঁড়িয়ে থাকে, আর সিকিউরিটি গার্ডকে বলে এই দরজা বন্ধ কর, গালাগালি দিয়ে বলছে দরজা বন্ধ কর, নাইলে তোরে গুলি করবো। ভিকটিম যে সে গুলিতে মাথায় গুলি লেগে সে রাস্তায় পড়ে গিয়েছিল হাসপাতালের সামনে। আমাদের ডাক্তার এবং যে স্টাফরা তাকে করতে গেছে, কিন্তু বাধাপ্রাপ্ত হয়ে তারা ফেরত আসছে। এখানে চিকিৎসার অবহেলা কোথায় হলো, আর চিকিৎসা দিতে না পারাটার জন্য দায়ীটা কে? মামলার এজাহারে বলা হয়েছে হাসপাতালের লোকজনের কাছে সহযোগিতা চেয়েও পাননি ইসমাইল। ডিএমপি বলছে তদন্তের পর ঘটনার মূল রহস্য উদ্ঘাটন হবে। তার স্ত্রী লাকি বেগম বাদী হয়ে মামলা রুজু করেন। এর প্রেক্ষিতে ওই ডেল্টা হাসপাতালের একজন চিকিৎসক সহ 5 জনকে গ্রেপ্তার করা হয়। বিষয়টা তদন্তাধীন রয়েছে। তদন্তে যদি কারো অবহেলা পাওয়া যায় আইনানুগভাবে সেটা তদন্তে বেরিয়ে আসবে। আওয়ামী লীগ সরকারের পতনের পর এ ঘটনায় মামলা হয় হাতিরঝিল থানায়। সে মামলার বাদী ইসমাইলের স্ত্রী লাকি বেগম। এতে 51 জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও 40 থেকে 50 জনকে আসামি করা হয়। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিষিদ্ধ ছাত্রলীগের বিচারে সরকার কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেছে ছাত্রদল। বিভিন্ন সময় সাধারণ শিক্ষার্থীদের উপর নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের যেসব নেতাকর্মী হামলা নির্যাতন চালিয়েছে তাদের ছাত্রত্ব বাতিলের দাবি সংগঠনটির। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে পদযাত্রা শেষে সব দাবি জানান সংগঠনটির নেতারা। নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার সহ কয়েকটি দাবিতে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করে ছাত্রদল। শনিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে পদযাত্রায় যোগ দেয় সংগঠনটির হাজারো নেতাকর্মী। শাহবাগ টিএসসি হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ হয় পদযাত্রাটি। সেখানে সমাবেশে নেতারা ছাত্রলীগের বিচার দাবি করেন। একই সাথে প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গায় গত সরকারের যেসব সুবিধাবাদী আছেন তাদের সরিয়ে দেওয়ার দাবিও জানান তারা। জুলাই এবং আগস্টের গণঅভ্যুত্থানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা দেখেছেন যে বিভিন্ন আওয়ামী লীগের দোসররা শিক্ষার্থীদের উপর নির্যাতন করেছে, গুলি করেছে। সেরকম কোনো আওয়ামী লীগের দোসরদেরকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি, বিচার প্রক্রিয়া শুরু করেনি। তারা স্ব পদে এখনো পর্যন্ত তাদের কার্যক্রম পরিচালনা করছে। তাদের অভিযোগ ছাত্রলীগের বিচারের কোনো উদ্যোগ নিচ্ছে না সরকার। হামলা নির্যাতন নিয়ে ক্যাম্পাসগুলোতে গঠন করা তদন্ত কমিটির প্রতিবেদন দ্রুত প্রকাশের দাবিও জানান তারা। সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনকে অনুরোধ জানাচ্ছি, সম্মানিত ভিসি স্যারদের এবং প্রিন্সিপাল স্যারদের অনুরোধ জানাচ্ছি, এই সবগুলো ক্যাম্পাসে বিগত 15.5 বছরে যে সকল ছাত্র দলের নেতা কর্মীদের উপর
সন্ত্রাসী কায়দায় বারবার হামলা করা হয়েছে, হত্যা করা হয়েছে। এই সে সকল ছাত্রলীগের নেতা কর্মীদের বিচারের আওতায় দ্রুততম সময় নিয়ে আসতে হবে। ছাত্রদলের অভিযোগ, ছাত্রলীগ নেতাকর্মীরা এখনো বিশৃঙ্খলার চেষ্টা চালাচ্ছে। তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠু পরিবেশ ফেরাতে ছাত্রলীগের অপকর্মের দ্রুত বিচার প্রয়োজন। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। সকালে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গণমাধ্যম শীর্ষক সেমিনারে তিনি বলেন, জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে তবে যেভাবে বাবার হত্যাকারীদের খুঁজে বের করে শেখ হাসিনা বিচার করেছেন, একইভাবে তাকেও বিচারের আওতায় আনা হবে। এ সময় তিনি বলেন, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা রাষ্ট্র সংস্কারে কাজ করছে অন্তর্বর্তী সরকার। 5 মাসে দেশে স্থিতিশীলতা এসেছে, অর্থনীতির গতি বেড়েছে। নতুন বাংলাদেশ গড়তে কমিশনের মাধ্যমে আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। তার বাবার খুনিকে যেভাবে খুঁজে খুঁজে নিয়ে আসছে, ঠিক আমরাও আমাদের যতদিন আমাদের এই গভর্নমেন্ট আছে এবং পরবর্তী গভর্নমেন্ট সবাই মিলে এটা আমাদের একটা 1 নাম্বার দায়িত্ব হবে, তাকে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করা। চাঁদাবাজ, ঘুষ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চান বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে রাজশাহী মহানগরের হাজী মোহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। গত 15 বছর যারাই অন্যায়ের প্রতিবাদ করেছে তারাই গুম খুনের শিকার হয়েছে। জামায়াত নেতাদের বিভিন্ন অজুহাতে জেলে ঢোকানো হয়েছে, অনেককে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। ইনসাফ কায়েম না হওয়া পর্যন্ত যুদ্ধ শেষ হবে না বলেও মন্তব্য করেন জামায়াতের আমির। দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, ঘুষ মুক্ত একটি ন্যায় ইনসাফের বাংলাদেশ গড়েই আমরা মানবিক বাংলাদেশ করতে চাই। যে জাতির বীরেরা, সন্তানেরা এইরকম জাতির জন্যে, জাতির স্বাধীনতার জন্যে, মানবতার জন্যে বীরের মতো গর্জন করতে পারে, ইনশাআল্লাহ এই জাতির পর আর কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন হবে না। বৈষম্য বিরোধী ছাত্ররা নয়, বিএনপি প্রথম সরকার পতনের 1 দফা ডাক দিয়েছে, এমন মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। দুপুরে নরসিংদী জেলা বিএনপি কার্যালয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে কম্বল বিতরণ কর্মসূচিতে যোগ দিয়ে তিনি বলেন, ছাত্র আন্দোলনকারীরা কোটা বিরোধী আন্দোলন থেকে যখন 1 দফা আন্দোলন শুরু করে, তারা অনেক আগে থেকেই বিএনপি সরকার পতনের আন্দোলন করছে। দূরে থেকেও এ আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান। শেখ পরিবারের প্রত্যেকেই দুর্নীতির সঙ্গে জড়িত, সবার অপকর্ম একে একে প্রমাণিত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তারা তো সরকার পতনের আন্দোলন করে নাই, তারা করছে কোটা বিরোধী আন্দোলন করেছিল। কিন্তু 3 তারিখে তারা 1 দফার আন্দোলনে গিয়েছে। 1 দফার আন্দোলন তো অনেক আগে থেকে শুরু করেছে সরকার পতনের আন্দোলন। তাই সেই 1 দফার আন্দোলনের ভিত্তিতে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার মানে স্টেক হোল্ডার মানে জনগণ কি চায় সেটা বুঝেই কিন্তু আন্দোলন শুরু করে। এই আন্দোলন শুধু 1.5 মাসের 2 মাসের আন্দোলনের ফসল নয়। অবৈধ সম্পদ অর্জনের মামলায় বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU এর সাবেক প্রধান মাসুদ বিশ্বাসকে দুদকের মামলায় কারাগারে পাঠিয়েছে আদালত। শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুমা রহমানের আদালত শুনানি শেষে এই আদেশ দেয়। গতরাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দলের সহযোগিতায় মাসুদ বিশ্বাসকে রাজধানী থেকে গ্রেপ্তার করে দুর্নীতি দমন কমিশন দুদক। আজ দুপুর 12:15টার পরে তাকে দুদক কার্যালয়ে নেওয়া হয়। আদালতে তোলার পর তার আইনজীবী কারাবিধি অনুযায়ী ডিভিশনের সুবিধা চাইলে বিচারক তা নাকচ করে দেন। 1,87,72,622 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে 2রা জানুয়ারি মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে মামলা করে দুদক। তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের বিষয়টা উদ্ঘাটন হওয়ার কারণে তার ভিতরে দুদক এই মামলা দায়ের করে। তাকে আজকে আদালতে উপস্থাপন করা হয় এবং তাকে CW মূলে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়। ছাগলকাণ্ডে আলোচনায় আসা NBR এর সাবেক সদস্য মতিউর রহমানকে ভাটারা থানার অস্ত্র মামলায় 3 দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।
কারাগারে বিধি অনুযায়ী ডিভিশন ও চিকিৎসা সুবিধা পাবেন তিনি। শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালত শুনানি শেষে আদেশ দেন। মঙ্গলবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সস্ত্রীক ডিবির হাতে গ্রেপ্তার হন সাবেক এই এনবিআর কর্মকর্তা। এ সময় তার কাছ থেকে অবৈধ অস্ত্র ও 24 রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। পরে তাকে ভাটারা থানায় অস্ত্র আইনের মামলায় 10 দিনের রিমান্ড চেয়ে ঢাকার আদালতে তোলা হলে 3 দিনের রিমান্ড দেন আদালত। রিমান্ড শেষে এদিন আদালতে নেওয়া হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। মতিউর রহমান ছাগলকাণ্ডের অন্যতম নায়ক, সেই মতিউর রহমানকে ইতিমধ্যে আপনারা জানেন যে তাকে একটি অস্ত্র মামলায় গ্রেপ্তার করা হয়েছে এবং একটি দুর্নীতি দমন কমিশনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে আজকে যে অস্ত্র মামলাটা সেই রিমান্ডে ছিল, সেই রিমান্ড থেকে আজকে বিজ্ঞ আদালতে তাকে রিমান্ড ব্যাক তাকে আজকে নিয়ে আসা হয় এবং আজকে তার প্রতি ফার্দার কোনো রিমান্ড চাওয়া হয় নাই। আমরা পিটিশন দিয়েছি যাতে কারাবিধি অনুযায়ী উনি সুচিকিৎসা এবং ডিভিশন পায়। তা বিজ্ঞ আদালত বলছে আমাদের পিটিশন মঞ্জুর করছে। 4 আগস্টের পর সারা দেশে 40টি মাজারে 44টি হামলার ঘটনা ঘটেছে। সব ঘটনাতেই নেওয়া হয়েছে আইনি ব্যবস্থা। পুলিশের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। এখানে 17টি মাজারে ভাঙচুর, লুটপাট হয়েছে। এছাড়া চট্টগ্রাম বিভাগ 10 ও ময়মনসিংহ বিভাগে 7টি হামলার ঘটনা ঘটেছে। ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলায় একটি মাজারে হামলা হয় 4 বার। অভিযোগ পাওয়ার ভিত্তিতে বা পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে 15টি মামলা এবং 29টি সাধারণ ডায়েরি হয়েছে। 23 জনকে গ্রেপ্তার করা হয়েছে। 2টি মামলায় দেওয়া হয়েছে চার্জশিট। 13টি মামলা ও 29টি সাধারণ ডায়েরির তদন্ত চলছে। প্রেস উইংয়ে বিবৃতিতে জানানো হয় যে কোনো হামলার বিষয়ে অন্তর্বর্তী সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে। এই ছিল এখনকার বিরতিহীন সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।